যখন এখানটাতে হেমন্ত সোরেনের নেতৃত্বে যখন ঝাড়খণ্ডে বিধানসভাতে যখন আদিবাসী ধর্ম কোড বিলটা পাশ হলো, তখন আরএসএস সরাসরিভাবে বলল যে এটা হচ্ছে ষড়যন্ত্র, হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আদিবাসীরা তার নিজেদের ধর্ম ক্লেম করছে যে আমার ধর্ম পরিচিতি এটা, আমি হিন্দু কেন লিখবো, আধার কেন লিখবো, শাড়ি হতে পারে, সারনা হতে পারে, আদি হতে পারে, 5 রকম হতে পারে, ক্লেম করছে। তখন তারা ক্লেম করবে, তখন তাদেরকে বলছে যে এটা নাকি হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা দেখেছি এই বক্তব্য পেশ করার পরে সিন্দুরের আগেই, পেহেলগামের ঘটনা ঘটার অনেক আগে থেকেই প্রতি সপ্তাহে প্রায় 30 জন, কখনো 35 জন, কখনো 40 জন, কখনো 22 জন, এইভাবে আদিবাসীদের খতম করা হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন যে এই 2025 সালের 7ই মে একেবারে ঘোষণা করা হয়েছিল সিন্দুর নামে একটি অপারেশন। ফোকাসটা ছিল পাকিস্তানের দিকে। পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া হবে, পাকিস্তানের যতগুলো সন্ত্রাসবাদী ঘাঁটি আছে সেরকম 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া হলো। বিভিন্নভাবে ফিলাডেলফিয়াতে যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার ছবি দেখিয়ে, লাইভ দেখিয়ে দাবি করা হয়েছে যে করাচিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার জঙ্গলে আগুন লাগাকে ব্যবহার করা হয়েছে এবং অজস্র ভিডিও গেম ব্যবহার করে এই পাকিস্তানের সঙ্গে সিন্দুর যুদ্ধের একটা খেলা চলেছে কয়েকদিন ধরে। কিন্তু আপনারা সবাই, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রায় এই সময়কালে টিভির দিকে নজর রেখেছে এবং টিভি যা বলেছে সেটাকেই বিশ্বাস করেছে, অনেকেই বিশ্বাস করেছে। কিন্তু যারা বিষয়টাকে মূল্যায়ন করেছেন, বিষয়টাকে ধরার চেষ্টা করেছেন, তারা দেখেছেন যে সন্ত্রাসবাদীরা ওখানে আক্রমণ করেছে তারা নির্দ্বিধায় পালিয়ে চলে গেল, তাদের খোঁজ পাওয়া গেল না। অথচ যুদ্ধের একটা বাতাবরণ তৈরি করে, একটা ফোবিয়া তৈরি করা হয়েছে, যুদ্ধ ফোবিয়াতে মেতে উঠেছে সমস্ত ভারতের মানুষেরা। যুদ্ধটা আসলে কি হয়েছিল আপনারা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। 7 তারিখেই ছত্তিশগড়ে বস্তার অঞ্চলকে টার্গেট করে, বনাঞ্চলকে টার্গেট করে আদিবাসীদের খুন করার জন্যে ছত্তিশগড়ের পুলিশ, সিআরপিএফ, গ্রে হাউন্ড এসেছিল তেলেঙ্গানা থেকে, আর রাষ্ট্রীয় যে কোবরা, সেই কোবরা একেবারে সাঁড়াশি আক্রমণ শুরু করে দেয়। ছত্তিশগড়ের যে আদিবাসী, সেই আদিবাসীদের ওখান থেকে উচ্ছেদ করার জন্যে, বাধা দিলে আদিবাসীদের গুড়িয়ে দিয়ে শেষ করে দেওয়ার জন্যে। ঘটনাক্রমে এরকম হয়েছে যে কোবরা এবং গ্রে হাউন্ড তারা সরাসরি মুখোমুখি পড়ে গেছে, একে অন্যের ওপরে গুলি চালিয়েছে, তাতে 4 জন সেনা নিহত হয়েছে। তারপরে খেপে গিয়ে সেনারা অন্ধাধুন গুলি চালিয়েছে নিরীহ আদিবাসীদের ওপরে, তাতে 31 জন আদিবাসী মারা যায়। ঘরের মধ্যেই আদিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এখানে নিরীহ 31 জন আদিবাসীকে একেবারে শেষ করে দিল ভারতের সেনাবাহিনী, ভারতের পুলিশ। আজকে এই নিয়ে আলোচনা করতে এসেছেন আপনাদের পরিচিত 2 বন্ধু, 2 সাথী, আমাদের মলয় এবং সুমিতদা। আমি সুমিতদার কাছে আজকে প্রথম জিজ্ঞাসা করি, সুমিতদা, এই যে নৃশংসভাবে যুদ্ধের ফোকাসটা রেখেছে পাকিস্তানের দিকে, কিন্তু ভেতর দিক থেকে জল, জঙ্গল, জমিকে একেবারে অধিগ্রহণ করে সেখান থেকে আদিবাসীদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে তাদের হত্যা করে
সেটাকে, সেই অপারেশন কাগার সম্পর্কে রাষ্ট্র কোনো কথা বলল না, কোনো মিডিয়া এটাকে কভার করলো না। এর পেছনের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা কি সমিতা? আপনি ঠিকই ধরেছেন যে অপারেশন সিন্দুরের নাম করে আসলে চালানো হলো অপারেশন কাগার। এবং এই কাগার এইটা শুরু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি অপারেশন গ্রিন হান্ট ছিল। এই জমি দখল করার জন্য সেটা অপারেশন গ্রিন হান্ট, তারপরে গত বছর থেকে এটাকে কাগার নাম দিয়ে চালু করা হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দাবি করেছেন যে 2026-এর 31শে মার্চের মধ্যে এই দেশটিকে কমপ্লিটলি মাওবাদীদের নির্মূল করে দেওয়া হবে। মাওবাদী বলে কিছু থাকবে না। প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি এই বক্তব্য পেশ করার পরে সিন্দুরের আগেই, পেহেলগামের ঘটনা ঘটার অনেক আগে থেকেই প্রতি সপ্তাহে প্রায় 30 জন, কখনো 35 জন, কখনো 40 জন, কখনো 22 জন, এইভাবে আদিবাসীদের খতম করা হচ্ছে। কারণ সেই জঙ্গল জমি আদিবাসীদের, যেটা চিরকালীন ব্যবস্থা, ওখানকার গোন্ড সম্প্রদায়ের মানুষ, সেই গোন্ডদের হাতে সেই জঙ্গলটা তাদেরই অধিকার, সেই জায়গাটা, সেটাকে আমাদের সংবিধানে সেই কথাই বলা আছে, একেবারে তাই। সেই জায়গাটাকে শেষ করে দেওয়া এবং এইটাকে কর্পোরেটসদের হাতে, খনিজ মাফিয়া যারা রয়েছে তাদের হাতে, দেশ বিদেশের মাফিয়া, তাদের হাতে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা। এইটাই হচ্ছে অপারেশন কাগারের আসল উদ্দেশ্য। এবং সেই জন্য সে সিন্দুরকে নামিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি, তারপরে দেশের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হলো। যুদ্ধ হয়, দুটো পক্ষ লড়াই করে। এক্ষেত্রে কিন্তু দুপক্ষ লড়াই করেনি, এক পক্ষ শুধু আরেক পক্ষকে নির্মূল করতে এসেছে একের পর এক। এবং তাদের ঘোষিত এটা উদ্দেশ্য যে আমরা 2026-এর 31শে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী তুলে দেবো। মাওবাদী না, তাহলে আর একটা বিষয় দাঁড়ালো, সেটা হচ্ছে যে জঙ্গল আদিবাসীরা আগলে রেখেছে, জল, জঙ্গল, পাহাড় এইসব আদিবাসীরা আগলে রেখেছে। সেই জল জঙ্গলকে মাল্টিন্যাশনাল কোম্পানিদের হাতে তুলে দিতে হবে। যেহেতু মাওবাদী নামক একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, সেই জন্যে আদিবাসীদের সঙ্গে সেই নিষিদ্ধ মাওবাদীদের যুক্ত করে আসলে টার্গেট করা হচ্ছে না আদিবাসীকে। আসলে আদিবাসীদের যে প্রতিরোধ, এই ওদের জমি, নদী, জল, জঙ্গল সমস্ত কিছু যে অধিকার করে নেওয়ার, কেড়ে নেওয়ার ওদের হাত থেকে, সেই কেড়ে নেওয়ার বিরুদ্ধে আদিবাসীরা রুখে দাঁড়িয়েছে। সেই রুখে যারাই রুখে দাঁড়াচ্ছে তাদেরকে মাওবাদী আখ্যা দেওয়া হচ্ছে। এবং মাওবাদীরা আছে, সেটা যে নেই আমি অস্বীকার করব না, অবশ্যই। কিন্তু মাওবাদীরাও এই দেশের নাগরিক, তাদেরকে হত্যা করার কোনো অধিকার রাষ্ট্রের নেই। রাষ্ট্র নিষিদ্ধ করতে পারে, তাদের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু ঘোষিতভাবে তাকে হত্যা করার এটা তো নেই। কারণ তাহলে তো আইন হাতে তুলে নেওয়া একেবারেই, এবং আইন ব্যবস্থাটাকে নিচের তলা থেকে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত রয়েছে। এবং যদি মনে হয় যে এরা দেশ বিরোধী কাজ করছে, তাহলে তো সেই আইনের আওতায় তাদের আনতে হবে। হ্যাঁ, একেবারেই সেই আইনের আওতায় তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে তাদের সাথে। এবং এই বছরের প্রথম থেকেই মাওবাদীরা একেবারে অফিসিয়ালি তারা কিন্তু একটা শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে। একদম তাই। সেই শান্তি আলোচনাটাকে গুড়িয়ে দিয়ে, শান্তি আলোচনার দিকে কোনো কর্ণপাত না করে, কোনো চেষ্টাই না করে তাদেরকে একে একে ধরে ধরে মারা হচ্ছে। সুপ্রিম কোর্ট এক সময় একটা রায় দিয়েছিল এবং তাতে বলা হয়েছিল যে রাষ্ট্র তার নিজের দেশের তাদের সন্তানদের, নাগরিকরা অবশ্যই রাষ্ট্রের সন্তান, অবশ্যই এই সন্তানদের কখনোই হত্যা করতে পারে না। কিন্তু এখানে তাই করা হচ্ছে এবং সেটা নিয়ে বাগাড়ম্বরও হচ্ছে। আজকে মাওবাদী নেতা তাকে মেরে, বাসব রাজ তাকে মেরে, এরা কিন্তু একের পর এক যে বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে একটা উল্লাসের ব্যবস্থা। আমাদের এদেরকে খতম করে দিলাম,
তারপরে খতম করে দিয়ে আমি উল্লাস করছি যে আমার সেনাবাহিনী এই করেছে, কিন্তু সেনাবাহিনীরাও আসছে সেই কৃষক পরিবার থেকেই। একদম তাই। সেই তাদেরকে এমনকি আদিবাসীদের বিরুদ্ধে লাগানো হয়েছিল এক সময় সালওয়া জুলুমে। আজকে সেনাবাহিনী উর্দি পরে তারা যাচ্ছে, নিজেদের ভাতৃপ্রতিম যে যারা রয়েছেন সেই আদিবাসী, সেই কৃষক সম্প্রদায়েরই মানুষ, জল জঙ্গল জমির যে অধিকার, সেই অধিকার তাদের কেড়ে নেওয়ার জন্য তাদেরকে খতম করা হচ্ছে। একসময় মাওবাদী কে, এই প্রশ্নটা, মাওবাদী এতগুলো মাওবাদী গড়েছে, মিডিয়াও তাই লিখে যায়, কিন্তু মাওবাদীটা কে সেটা কিন্তু তারা কখনোই ডিফাইন করে। তারা জনগণের জন্য কি কাজ করছে, তারা কি সত্যি সত্যি রাষ্ট্রবিরোধী, এই প্রশ্নগুলো তো আর চলে আসে। অরুন্ধতী রায়, তিনি একবার গেছিলেন বাস্তার অঞ্চলে ছত্তিশগড়ে, যেখানে এত কিছু ঘটনা ঘটছে। সেই বাস্তারে গিয়ে তিনি প্রশ্ন করেছিলেন পুলিশের যিনি ইনচার্জ ছিলেন, সুপার বোধহয়, আমার ঠিক মনে নেই, সেই তার কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন মাওবাদীকে আপনারা চেনেন কি করে। আচ্ছা, ওর উত্তর ছিল যে ওরা ডেটল আর কুইনাইন ট্যাবলেট সঙ্গে থাকে ওদের। আচ্ছা, ডেটল আর কুইনাইন ট্যাবলেট মাওবাদীর পরিচয়, এবং তাদেরকে গুলি করে মারতে হবে, হত্যা করতে হবে। এই অদ্ভুত এক যুক্তি। জানুয়ারি মাস থেকে এটা মে মাস, 5 মাসে প্রায় 400-র উপরে আদিবাসীকে খতম করা হয়েছে, নির্মূল করা হয়েছে। গ্রামের লোকেরা গ্রাম থেকে, ঘরের থেকে বেরোতে পারছে না, তারা জঙ্গলে যেতে পারছে না, জঙ্গলে তাদের পাতা, জঙ্গল থেকেই তাদের সাস্টেনেন্সটা আসে, সেই জঙ্গলের মধ্যে তারা কিন্তু যেতে পারছে না, তাদের দৈনিক যে কাজকর্ম তার জন্য বেরোতে পারছে না বাড়ি থেকে। ফরেস্ট প্রোডাক্টই তো এই আদিবাসীদের মূল জীবন জীবিকার সবকিছু। একদমই তাই। এবং সেই ফরেস্টের অধিকার, আমরা জানি অরণ্যের অধিকার হচ্ছে আদিবাসীদেরই, যে অরণ্যে বাস করে তার সেই অধিকার কিন্তু আজকে কেড়ে নেওয়া হচ্ছে, এবং গুলির জোরে, বন্দুকের জোরেই এটা করা হচ্ছে। এবং সেটা নিয়ে খুব একের পর এক মাওবাদী বা এই আদিবাসীদের খতম করে কিন্তু তারা আজকে খুব উল্লাস প্রকাশ করছে। আমি মলয়ের কাছে আছি। মলয়, এই ঘটনার পরে সনি সরি একটি খোলা চিঠি লিখেছেন। সনি সরিকে দীর্ঘদিন থেকে আমি জানি, কারণ এক সময় হিউম্যান রাইটস ল নেটওয়ার্কের কনসালট্যান্ট হিসেবে সনি সরি সামাজিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তো বিভিন্ন জায়গায় সনি সরির সঙ্গে আমাদের নানা ধরনের বৈঠক হয়েছে, নানা আলোচনা করা হয়েছে। তার যে চিঠিটা, সেই চিঠি পড়লে চোখের জল ধরে রাখা যায় না। তার কাছে বলছে, সাধারণ আদিবাসী মেয়েরা এসে বলছে যে আমরা গুলিকে ভয় পাই না, আমরা মরতে ভয় পাই না, আমরা ভয় পাই ধর্ষণকে। কারণ ওই ধর্ষণের যে যন্ত্রণা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। সুতরাং মিলিটারিদের কাছে তারা আবেদন করছে যেন আমাদের ধর্ষণ না করে আমাদের গুলি করে মেরে ফেলে দাও। সনি সরির দীর্ঘ একটা আলোচনাও করেছেন, ভিডিও করেছেন। আমরা দেখতে পেয়েছি যে দুটি শক্তি এই অঞ্চলে কাজ করছে। এক হচ্ছে যে একটা রাজনৈতিকভাবে মাওবাদীদের একটা প্রভাব ওখানে আছে, বামেদের একটা প্রভাব আছে। পাশাপাশি যে সামাজিক কর্মকর্তারা, তারা স্লোগান দেয় জয় ভীম, জয় ভীম, জয় ভারত। অর্থাৎ এই দুটো শক্তি, প্রগতিশীল বামপন্থী এবং আম্বেদকরবাদী মানুষদের মিলিত প্রতিরোধ হচ্ছে এই বস্তারের প্রতিরোধ। এই দুটোকেই রাষ্ট্র বিরোধী হিসেবে দেখার চেষ্টা করছে। আর যার জন্যেই ওই সমস্ত নিরীহ গ্রামে আক্রমণ করে গ্রামকে গ্রাম একেবারে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? রাষ্ট্র তার যে সন্তান, তার সন্তানদের গুলি করে মেরে ফেলবে? এটা কি ধরনের নীতি হতে পারে মলয়? ওই সালওয়া জুলুমের পর্বটা যদি দেখি, সেই সময় যেরকমভাবে হয়েছিল যে ঠিক টাটাদের সাথে একটা চুক্তি হচ্ছে যে ওখানটাতে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি করবার চুক্তি হচ্ছে, আর ঠিক তারপর দিন থেকে সালওয়া জুলুম শুরু হচ্ছে। এবং এখন যেটা হচ্ছে, এখন যদি দেখি যে বেসিক্যালি আদানিদের
সাথে যে চুক্তি হয়েছে এই 2023 সালে, এখন তো ছত্তিশগড়ে একেবারে তাই আপনার ছত্তিশগড়ে এখন তো ডাবল ইঞ্জিন সরকার চলছে, ছত্তিশগড়ে বিজেপি, কেন্দ্রে বিজেপি, এবং 2023 সালে ক্ষমতায় আসার পরে, রাজ্যে ক্ষমতায় আসার পরে 100টার মতন চুক্তি হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে, এবং তার সবগুলোই ধরে নিন যে এই জোনগুলোতে বিভিন্নভাবে খনন কার্য চালানোর জন্য। ছত্তিশগড় অত্যন্ত একটা খনি সমৃদ্ধ এলাকা, আমরা জানি বহু ধরনের খনিজ আছে, কয়লা আছে, লোহা আছে, নিকেল আছে, এবং এখন নতুন যে খনিজ পদার্থগুলোর ব্যাপক চাহিদার যে বাজার তৈরি হচ্ছে, সেই ধরুন যে সেগুলো লিথিয়াম, নিকেল বা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলোরও খনিজ পদার্থ সেগুলো রয়েছে। তো এবারে যে অপারেশন কাগার, এটা যদি দেখা যায়, এটাও দেখা যাবে যে সেই আদানিদের সাথে যে চুক্তি, আদানিরা ওখানেই কয়লা খনি করতে চায়, কারণ আদানিদের ওটা দরকার। আমি যেটা বলছিলাম যে এবারও ব্যাপারটা হচ্ছে এটা যে আদানিদের সাথে কিন্তু এই জায়গাটা আছে, এবং অনেক কয়লা খনি, কয়লা ব্লক আছে, তার মধ্যে একটা অংশকে পরিবেশবাদীরা বা একটা অংশ থেকে অনেক বিরোধিতা করা হয় যে এই জায়গাগুলোতে অন্তত যেও না, এখানে খনি আছে কিন্তু খনির ওপরে তো মানুষ আছে, ওপরে তো এই ধরনের বন সম্পদ রয়েছে, আদিবাসী মানুষেরা রয়েছে, তাদেরকে সরিয়ে এটা করা যাবে না, অন্য জায়গা থেকে কয়লা তুলুক, কিন্তু ওর এটাই চাই কারণ এখানকার কয়লাটা একটু উন্নত মানের আছে, এখানটাতে লাভটা বেশি করতে পারবে, এবং তার সাথে সাথে এখানটাতে বুঝতে হবে যে এখানটাতে লোক এক ধরনের ওই রাজ্যের যে মানে টিম্বার মাফিয়ারা আছে, যে এই কাঠের মাফিয়ারা আছে, বনাঞ্চল লুট করতে চায়, তারাও এদের সাথে লিঙ্কড হয়ে আছে, কারণ লক্ষ লক্ষ গাছ কাটা হবে। তো এবারও বেসিক্যালি ওইটা আরও ত্বরান্বিত করার জন্য এবারে বিষয়টা এই টোটাল যে আদানিরা যে এটাকে লুট করবে, এর মাঝে কিন্তু দাঁড়িয়ে আছে বেসিক্যালি আদিবাসীরা, এর মাঝে এই আদিবাসীরা আছেন, এবং আদিবাসীরা যে শুধুমাত্র ওই মাওবাদী পার্টির মধ্যে দিয়ে প্রতিরোধ করছে এরকমটাও নয়, এটা শুধু মিলিটারিস্টিকভাবে প্রতিরোধ যে করা যাবে না, এটাও বহু মানুষ বোঝেন। এবং সেইখানটাতে আপনি যেটা মূল নিবাসীদের কথা বলছিলেন, ওখানটাতে তো যে মূলবাসী বাঁচাও মঞ্চ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে ওখানটাতে আন্দোলন করছে, তারা এই সমস্ত প্রশ্নগুলো তুলছেন, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সরকার, রাষ্ট্র এটাও চায় না যে একটা শান্তিপূর্ণ পথে মানুষের সাথে যে নেগোসিয়েশন হবে সেটাতেও তারা যেতে চাইছে না। তার মানে কি, তারা মানুষকে আরও বেশি ঠেলে দিতে চাইছে, শান্তিপূর্ণ পথেও করতে দেবে না, তাহলে ঠেলে দিতে চাইছে যে সবাই মাওবাদী হিসাবে চিহ্নিত হোক, এবং তারপরে আমরা সেনা দিয়ে আমরা করব। আপনি শনিশরীর কথা বলছিলেন, আমার 2016 সালে শনিশরীর নেতৃত্বে একটা গোমপাড় বলে একটা জায়গায় একটা তিরঙ্গা যাত্রা দান্তেওয়াড়া থেকে 9 আগস্ট শুরু করে 15ই আগস্ট ওই গোমপাড় গ্রামে, সেখানে মার্কম হিরমে বলে একজনের তার আগেই একটা হত্যাকাণ্ড ঘটেছে। তো জুনে হত্যাকাণ্ডটা ঘটেছে, 12ই জুন ওকে ঘর থেকে মার্কমকে তুলে নিয়ে যায়, সেই মার্কম হিরমের গ্রাম গোমপাড়, সেই গোমপাড়ে আমরা গিয়ে পৌঁছাবো। তো সেই পদযাত্রাটাতে বহু মানুষ অংশগ্রহণ করেছিল, তার মধ্যে আমিও ছিলাম, আমি অংশগ্রহণ করেছিলাম। শনিশরীর যে এই যে ধর্ষণের যে বিষয়টাতে বলছেন যে মানুষ ভয় পায়, আমাদের ওই পদযাত্রাতে আরেক হিরমের সাথে আমাদের দেখা হয়েছিল, তিনি এসেছিলেন এই কয়েকদিন আগে, এখানটাতে যে কনভেনশন হলো সেই কনভেনশন উনি বক্তব্য রাখতে এসেছিলেন। হিরমের 2016 সালে এই হিরমে আমরা যাচ্ছি, আরেক হিরমের বাড়িতে, মার্কম হিরমের গ্রামে যাচ্ছি। এই হিরমে সেদিন তার অভিজ্ঞতার কথা শনিশরীর মুখ দিয়ে আমরা শুনেছিলাম যে ওই মেয়েটিকে দেখছো, ওর অভিজ্ঞতাটা শোনো। তো সে নৃশংস অভিজ্ঞতা, তাকে যে ধর্ষণ করা এবং লাগাতার ধর্ষণ করা এবং তার নিপুল কেটে নেওয়া, ঠিক আছে, এই লেভেলের যে বর্ণনা দিচ্ছিলেন, অত্যাচারের বর্ণনা দিচ্ছিলেন। এবং তারপরে শনিশরী যেটা বলছিলেন যেতে যেতে, যে আমি আজকে তিরঙ্গা যাত্রা করছি, অর্থাৎ আমি দেশের এই তিরঙ্গা পতাকা নিয়ে আজকে আমি যাচ্ছি বলে, তার মানে আজকে আমাকে ওদের আটকানোর পক্ষে একটু অসুবিধা হচ্ছে। তাহলে এই তিরঙ্গা পতাকাটা কি আমাদের মেয়েদের, বস্তারের মেয়েদের, ছত্তিশগড়ের মেয়েদের ধর্ষণ থেকে বাঁচাতে পারে? যদি তাই পারে, তাহলে তো আমি বলবো যে আমাদের সব মেয়েরা তিরঙ্গা পতাকাকে শাড়ি করে পরে নিক, তাহলে তো অন্তত পক্ষে এই বাহিনীর ধর্ষণের হাত থেকে বাঁচতে পারবে। কিন্তু সত্যি কি সেটা পারবে? এই প্রশ্ন উনি সেদিন ওখানে তো বসে করছিলেন। লক্ষ্মী, মার্কম হিরমের মা লক্ষ্মী, আমরা যখন 14 আগস্ট ওখানে পৌঁছালাম, 15ই আগস্টে ওখানটাতে আমরা মার্কম হিরমের সমাধিতে ফুল আর চাল দিয়ে নৈবেদ্য করে জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমরা তারপরে যখন এলাম, লক্ষ্মীর মা বলছেন যে আমাদের গ্রামে যদি একটা পাগলা কুকুরকে মারবার প্রয়োজন পড়ে, তাও সেটা গ্রামের সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই প্রথমে, এবং সেই কুকুরের মালিকের অনুমতি নিয়ে তারপরে সেই পাগল হয়ে যাওয়া কুকুরকে মারি। আর এখানে সেনাবাহিনীর লোকেরা আমাদের বাড়িতে এসে আমাদের রান্না করা খাবার, শুয়োরের মাংস থেকে শুরু করে আমাদের মহুয়ার মদ থেকে শুরু করে সব কিছু নিয়ে যায়, আমাদের ছেলেদের মেয়েদের টেনে নিয়ে যায়, মেয়েদের ধর্ষণ করে, ছেলেদের গুলি করে দিয়ে মেরে দেয়, সব কিছু এটা করে। এবং এমনকি ক্যাম্পগুলোতে
সিআরপিএফ এর ক্যাম্পগুলোতে নিয়ে গিয়ে বেগার খাটানো হয় ওখানকার লোকজনকে, আদিবাসী লোকজনকে। এবং এই শালবাজরুমের কথা বলছিলেন, আমি একটা রিপোর্ট দেখছিলাম যে এই গত আড়াই দশকে ওই বস্তারের ওই এলাকা থেকে 624টা গ্রামের 55,000 আদিবাসী ইতিমধ্যেই আশপাশের রাজ্যগুলোতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই পর্যন্ত দাঁড়িয়ে 55,000-এর ওপর পালিয়ে গেছে। তো এটা একদম ওই এক ধরনের সম্পূর্ণভাবে খেদানো অভিযান চলছে, খেদিয়ে দিয়ে তাড়িয়ে দিয়ে পুরোপুরি করতে হবে। এবং শুধুমাত্র এটা নয়, ওখানটাতে আদিবাসীরা যখন ওই হাঁসদেও অরণ্য যেটা দিয়ে দিচ্ছে, আমাদের দেশের সবচেয়ে একটা সংরক্ষিত অরণ্য যেটা ছিল, যেটা নো গো জোন ছিল, যেখানে কোনোভাবেই যাওয়ার কথা নয়, সেখানটাতে সেই ব্যারিয়ারটাকে তুলে দিয়ে আদানিদের সেখানটাতে করতে দিল। সেখানটাতে অলরেডি এই 2023-এ বিজেপি সরকার আসার পরে গাছ কাটা শুরু হয়ে গেছে। ওখানকার আদিবাসীরা তারা লং মার্চ করে রায়পুরে এলো, লং মার্চ করে হাজার হাজার আদিবাসী সেখানটাতে তার সাথে যুক্ত হয়েছে। সেই সময় লং মার্চ করে তারা আসছে, এবং এরা মাওবাদী নয়। আমি বলতে চাইছি যে মাওবাদী পার্টি বা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিরোধের একটা দিক যেমন আছে, তেমনি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বহু মানুষ গণতান্ত্রিক আন্দোলন যেরকম আমরা সবাই করি, সাংবিধানিকভাবে যে আন্দোলনটা হয়, সেই আন্দোলনের উপরও সর্বৈবভাবে তার উপর বিভিন্নভাবে আক্রমণ আছে। হিমাংশু কুমার বলছিলেন এমনকি জাতিসংঘকেও মাওবাদী যোগ আছে বলে দিচ্ছে রাজ্য সরকার, এত দূর অব্দি। এমনকি রেড ক্রস তাদেরকেও বলছে, তাদের সাথে এমনকি ছত্তিশগড় রাজ্য সরকার একটা পর্বে সুপ্রিম কোর্টে চলে একটা কেসের ক্ষেত্রে সুপ্রিম কোর্টকেও মাওবাদী বলে দিচ্ছে তার ইসের মধ্যে দিয়ে। এবং এইটা যেটা আপনি বলছিলেন যে কোরেগুত্তাতে যেটা হয়েছে যে দুদিক থেকে দুটো বাহিনী আসছিল, তাদের মধ্যে ক্রস ফায়ার হয়ে গেছে, এটা একটা পর্বে ওই সুপ্রিম কোর্টের সেই সময় জাজমেন্টের সময় সেখানটাতে সিআরপিএফ এর দেওয়া এফিডেভিটের ভিত্তিতে যে গল্পটা দাঁড়াচ্ছে, যেটা হিমাংশু কুমার আগের দিন বলছিলেন, আমিও বিভিন্ন রিপোর্টগুলোতে দেখলাম যে সেই সময় দাঁড়িয়ে প্রথমে এমন হত্যাকাণ্ড চালিয়েছে, তার বিরুদ্ধে যখন ওখানটাতে রাজ্য সরকার একটা তদন্ত করতে গেল, তখন তাকে তো পিটিয়ে সরিয়ে দিলই। তারপরে সিবিআই তদন্ত হলো, সেই সিবিআই লোকজনের ওপরও ওখানকার যে এই শালবাজরুমের লোকজন, এসপিও, শালবাজরুম এসপিও গুলো বেআইনি। সুপ্রিম কোর্ট বলেছে একটা সময় যেটা করতে পারো না, পরবর্তীতে বলেছে যে শালবাজরুমের লোকজনকে তুমি তোমার এই বাহিনীতে ঢোকাতে পারো না, তুমি ওই সারেন্ডার যে মাওয়িস্টরা রয়েছে তাদেরকে তুমি বাহিনীতে ঢোকাতে পারো না। এখানেও চিঠিতে প্রকাশ হয়েছে যে দুটো ভাই যদি থাকে, হ্যাঁ, একজন যদি গ্রামের কাজ থাকে, আর একজনকে তারা ওই ঘাতক বাহিনীতে যুক্ত করে। একদমই তাই। মার্কম হিরমের ক্ষেত্রেও লক্ষ্মী বলছিলেন, ওর মা ওটাই বলছিলেন যে একজন সন্তোষ বলে একটা ছেলে একটা সময় দলমে কাজ করতো, সে এসেছিল মার্কম হিরমেকে নিয়ে যেতে দলে, আমরা যেতে দিইনি, পরে সে দলম থেকে বিতাড়িত হয়ে সেই ছেলে আসতে পুলিশ সাথে নিয়ে এবং মার্কম হিরমেকে তুলে নিয়ে যাচ্ছে, সেই ছেলে, সেই সন্তোষ নাম বলছে। ঠিক আছে, তো এইটা তো আগের একটা পর্বে ছিল, অর্থাৎ শালবাজরুম এরকম বেআইনি সেনা বানানো এটা ছিল। আজকে সেটাকেই পুরোপুরি সেনার মধ্যে ডিআরজি, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড নাম দিয়ে দিল, একটা নাম দিয়ে একটা নতুন সেনা বানিয়ে দিল, নতুন সশস্ত্র বাহিনী বানিয়ে দিল, ওখানকারই লোক, ওই লোকগুলো। এবার ব্যাপক পরিমাণের পেছনে টাকার খেলা আছে, এইগুলো গাছগাছালি লুট তরাস চলবে, তার কিছু কিছু বকরা তারা পাবে। আমরা গেছিলাম যখন সেখানটাতে ওই পুরোনো শালবাজরুমের সময় বিশাল ক্যাম্প বানানো ছিল, অর্থাৎ বহু মানুষকে উচ্ছেদ করে যাদেরকে নিয়েছিল ক্যাম্পে রেখেছিল, তারা এবার চলে গেছে। আমরা যখন 2016-তে যাচ্ছি ততদিনে তারা অনেককে আবার গ্রামে রিহ্যাবিলিটেট করা হয়েছে, কিন্তু ওই ক্যাম্পগুলো ছিল ঘটনাচক্রে, সেই ক্যাম্পের ওখানটাতে আমরা গেছিলাম। তো সেইখানটাতে এখন ওইখানে গিয়েও যেটা দেখলাম যে কি পরিমাণে, কত পরিমাণে মানুষজনকে তখন উচ্ছেদ করেছিল, আর কীরকম ভয়ের থমথমে পরিবেশের মধ্যে এখনও মানুষজন ওখানটাতে রয়েছে শালবাজরুমের অত্যাচার। তো এটা সুপ্রিম কোর্টেরও বলেছে, কিন্তু তারপরেও সেই রকম ডিআরজি হোক এই ধরনের এগুলো বানিয়ে ওরা টোটাল চালাচ্ছে। সুমিত দাস সোনিশ্বরী যে ভিডিওটি প্রকাশ করেছে তাতে বলেছে যে যদি আপনাদের মাওয়িস্টদের সঙ্গে আলোচনা করতে এতই আপনাদের থাকে, অনীহা থাকে, তাহলে সামাজিক কর্মকর্তাদের সাথে কেন আপনারা আলোচনা করছেন না স্থানীয় সমস্যা নিয়ে? তো স্থানীয় সমস্যা তো সব থেকে বেশি ভালো জানে সোনিশ্বরীর মতো আরো অন্যান্য, যেটা বললো, হ্যাঁ, তারাই জানবে, স্থানীয় মানুষেরা জানবে। তারা মূল নিবাসী সংগঠন বানিয়েছে, সেই সংগঠনের সঙ্গে বসে ওখানকার পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যে তাদের সঙ্গে আলোচনা করতে পারে। সেটা সোনিশ্বরী বলছে, সেটাকে না করে মাওবাদীদের দেখিয়ে আমাদের উপরে বন্দুক ধরে আমাদের মেয়েদের ধর্ষণ করছে, আমাদের মানে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, লাগাতার মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করছে। অ্যাকচুয়ালি আমরা মিডিয়াতে রোজই দেখছি যে এই যে বললাম 20 জন প্রতি সপ্তাহে, 20 জন, 25 জন, 27 জন মাওবাদী নিকেশ হয়েছে।
আমরা কিন্তু গত 5 মাস ধরে অন্তত যে 20 জন 25 জন 40 জন মারা হচ্ছে মানুষদের, পুলিশের কত কি হচ্ছে? এনকাউন্টার হলে তো দুপক্ষ গুলি চালাবে, দুপক্ষই হতাহতের একদম 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 সেরকম কিছুই হচ্ছে না। ওটা তো এক পেশে যুদ্ধ, এবং মিডিয়া এই পুলিশ ভার্সনকেই একটা তারা বৈধতা দিচ্ছে এবং সেটাকেই ওটাই বলছে, ওর বাইরে কিছু বলছে না। এবং ব্যাপকভাবে পুলিশ যা খুশি করুক, মাওবাদী আছে সেই জন্য। আসলে এই পেছনে যারা রয়েছে সেই কর্পোরেটদের কথাই আমি বলতে চাই। শুধু আদানি নয়, আদানি তো আছেই, আদানি এখন সবচেয়ে বড় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় দোস্ত, সুতরাং আদানি তো সব জায়গাতেই আছে। এবং খনি শুধু নয়, বন্দর, এয়ারপোর্ট, সমস্ত কিছুই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, রেলওয়ে, সমস্ত কিছুই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে কর্পোরেটসরা, এরা আজকে ছত্তিশগড়টা একটা সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট, মানে সবচেয়ে বড় সব জায়গাতেই খবরের কাগজে বা ইয়েতে আসছে, ওই ছোট করেই আসে যে 27 জনকে মারা হলো। তারপরে কিন্তু এক সময় এই অপারেশন গ্রিন হান্ট হওয়ার সময়, সেই সময় কিন্তু ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওদিকে তেলেঙ্গানা, বিহার, এই সমস্ত অঞ্চল জুড়েই এটাকে করা হতো। সেই সময় এদেরকে বলা হতো এটা মাও করিডোর। মাও করিডোর, আমরা বলি মাও করিডোর নয়, মুভ করিডোর। মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিভিন্ন এই কোম্পানির সঙ্গে, বিভিন্ন কোম্পানির সাথে। এই মৌ করিডোর, এই মৌ করিডোরকে আজকে মাও করিডোরের নাম দিয়ে দিয়েছে, কারণ যেখানেই দখল করতে এসছে সেখানেই সাধারণ মানুষ যেভাবেই হোক প্রতিবাদ করেছে, প্রতিরোধ গড়ে তুলবার চেষ্টা করেছে। সে কোথাও কোথাও সে হয়তো অস্ত্র তুলে নিয়েছে, হাতে অস্ত্র থাকতে কি, মানে তাদের হাতে কি অস্ত্র আছে, বিশেষ করে তীর ধনুকের বেশি কিছু তো নেই, সেটা তাদের ন্যাচারাল সংস্কৃতির অঙ্গ, তাদের নিজেদের পোশাকের মতন। রাষ্ট্রদ্রোহী আর দেশদ্রোহী এক জিনিস নয়। এরা কিন্তু দেশের মানুষকে ভালোবেসে তারা ভুল পথে গেছে। আর এদেরকে যদি আজকে আমাকে দাগিয়ে দিতে হয় দেশদ্রোহী বলে, তাহলে তো আমাকে সূর্য সেনকেও দাগিয়ে দিতে হবে, তাহলে তো আমাকে ক্ষুদিরামকেও দাগিয়ে দিতে হবে। যারা লড়াই করেছে ব্রিটিশ উপনিবেশের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তাদের প্রত্যেককেই কিন্তু তাহলে দাগিয়ে দিতে হবে। যারা ভগৎ সিংকে, বিজেপি আরএসএস তো দাগিয়েও দেয়, বিজেপি আরএসএস দাগিয়ে দেয়, তো আসামের মন্ত্রী তো বললো সরাসরি, নেতাজি সুভাষকেও অবধি বলে দিয়েছে একদম তাই তাই, যে দেশদ্রোহী, দেশদ্রোহী। সবাই ওরা তো মেরে দিয়েছে, গান্ধীকে মেরে দিল আরএসএস। আর কি বলবেন আপনি? সেই প্রকাশ্যে মেরে দিয়েছে। সুমিতা, আমি আর একটা জায়গায় আসি একটু। আপনার নিশ্চয়ই মনে আছে যে জায়গাটায় এখন মাও করিডোর হিসাবে এরা চিহ্নিত করেছে, সেটা কিছুদিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন এই অঞ্চলটা হচ্ছে রামগমন পথ। রামগমন পথ, হ্যাঁ। রামগমন পথের যে মানে ম্যাপটা আমরা পেয়েছি, সেই ম্যাপটাতে কোথায় কি হবে না হবে তার মধ্যে এই ঘটে যাওয়া বাস্তার জেলাতে ঘটে যাওয়া অঞ্চলগুলো রয়েছে। এবং এই রামগমন পথের কোথায় বড় বড় হোটেল হবে, কোথায় কি হবে, সবটাই দিয়ে দেওয়া হয়েছে আদানিকে। অর্থাৎ রামগমন পথকে একেবারে সুরক্ষিত করার জন্যে, তাকে বাস্তবায়িত করার জন্যে আদিবাসী হত্যা চলছে। হ্যাঁ, একেবারেই তাই। রামের নাম নিয়ে, অর্থাৎ রামের নামটা এদের কাছে, এরা মানে বেসিক্যালি ফ্যাসিস্ট। এরা জনগণকে হত্যা করে, গণহত্যা চালায়। এই গণহত্যাকারীদের, এবং সেইটার দিয়েই তারা ক্ষমতায় এসেছে এই রামের নাম করে। সুতরাং সেই রামের নামে এরা এই গণহত্যাগুলো চালিয়ে যাচ্ছে। রাম তাদের কাছে খুব একটা সহজলভ্য জিনিস, এবং সেইটাকে তারা গণহত্যারই নায়ক হিসেবে রামকে তুলে ধরছে। রামের নাম নিয়ে আমরা এটাকে করব, এইটাই হচ্ছে এই রামগমন পথের মূল বিষয়। এইভাবে তারা কিন্তু অবুঝমার পাহাড়ের উপরে একটা মন্দির গড়ার চেষ্টা করছে, এবং সেই মন্দিরের কারণ তাহলে রাস্তাঘাট হবে, ট্যুরিজম হবে। আদিবাসীরা যেখানকার, যারা ওখানকার আসল লোক, তারা যারা ওখানে 1000 বছর ধরে আছে, 1000 বছরেরও বেশি সময় ধরে রয়েছে, সেই মানুষগুলোকে ওখান থেকে উচ্ছেদ করে, ওখান থেকে তাড়িয়ে দিয়ে তারা যাবে কোথায়? তারা যাবে বম্বেতে,
ধরুন আপনাদের উচ্ছেদ করে দেওয়া হলো, সেই এতগুলো লোক তো উচ্ছেদ হয়েছে। আগের দিনেও বলেছিলাম যে একটা সহজ হিসেবেই হচ্ছে উন্নয়নের নাম করে এদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। সেই মানুষগুলো যাবে কোথায়? সেখানকার মেয়েরা যাবে বেশ্যাবৃত্তি করবে, আর ছেলেরা সাট্টা খেলবে। যত ওই মন্দিরের পাশে ব্রতেল গড়ে উঠবে, সেটাও গড়ে উঠতে পারে। এটাই হচ্ছে মানে রাম গমনের নামে এইটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এই উদ্দেশ্যটাকে আমাদের লোকেদের কাছে এক্সপোজ করতে হবে ক্রমশ। একেবারে মানুষের কাছে খবরই নেই, মানুষের কাছে খবরই নেই যে গোটা যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটা করা হয়েছে বহুদিন আগে এবং আদানির সঙ্গে বসে এই প্ল্যানিংটা করা হয়েছে। যে কিন্তু হচ্ছে একদম একদম 2 দশক ধরে হচ্ছে। 2 দশকে আদানিদের অত ইয়ে হয়নি। 2014 সাল থেকে আদানির রাইজ হয়েছে, তার আগেও কিছুটা হয়েছিল গুজরাটে, কিন্তু আজকে সারা ভারতের সমস্ত কিছু জমি জমা, বন্দর, বিমানবন্দর সমস্ত কিছুই তাদের হাতে চলে যাচ্ছে। এবং সমস্ত জমি সমস্ত জায়গায় যেখানে সাধারণ মানুষ দেউচা পাঁচাবির কথা বললেন, সেটাও কিন্তু কোল মাইন হবে আদানির নামে। এই জগন্নাথ টেম্পল করা হয়েছে, এই জগন্নাথের নামে কিন্তু এই দখল চলছে। এবং ওইখানেই তাজপুরে একটা পোর্ট হবে, যেটা 1 টাকা দিয়ে কত একর জমি, 1003 একরের জমি, সেই জমি নেওয়া হয়েছে আদানিদের জন্য। 1 টাকা লিজ, 100 বছরের। অর্থাৎ জমি দখল করো, জমি দখল করো। এটাই হচ্ছে আদানিদের আসল উদ্দেশ্য, কর্পোরেটসের আসল উদ্দেশ্য। এবং এইভাবেই তাড়িয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে গাজাতে প্ল্যান করা হয়েছে, ইসরায়েল যে কাজটা করছে সেটা কি আরো অজানা? ওখানে ইসরায়েল বা গাজাতে যে জিনিসটা হচ্ছে সেটা সারা পৃথিবীর লোকে জানে, কিন্তু এই ছত্তিশগড়ের ব্যাপারটা আজকে কিন্তু সাধারণ মানুষ ও ভারতবর্ষের সাধারণ মানুষও খুব ভালো করে জানে। ঠিক ঠিক ঠিক। আমি মলয়ের কাছে আসি। মলয়, এই যে আদিবাসীরা এতদিন ধরে, মানে প্রাচীনকাল থেকে, সুপ্রাচীনকাল থেকে তাদের যে পরম্পরা, সেই পরম্পরা হিসেবেই তারা জঙ্গলটা দেখেছে। জল, জঙ্গল, জমি, পাহাড় সব কিছুই তারা কমিউনিটি অ্যাসেটস হিসেবে ব্যবহার করেছে। কখনো কেউ গ্রাবিং করেনি। তাদের সর্দার আছে, তাদের পাওয়ারফুল লিডার আছে, কিন্তু তারা কোনো দিনই এই যে মানে প্রাকৃতিক যে সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদগুলোকে গায়ের জোরে, লাঠির জোরে দখল করেনি। অর্থাৎ একটা সার্বভৌম সিস্টেম আদিবাসীদের মধ্যে রয়েছে, যার জন্যে কি হয়েছে, যেহেতু ওখানে দখলদারি নেই, কারো নামে নেই, এটা একটা কমিউনিটির সম্পদ, সেই হেতু সরকার প্রজেক্টের নামে, উন্নয়নের নামে, যেখানে অন্যান্য জায়গায় জমি অধিগ্রহণ করেছে, অধিগ্রহণ মানে কি, দখল নিতে হবে, ওদের আদিবাসীদের কাছ থেকে নিয়ে যাকে তাকে দিয়ে দিতে হবে ওই 1 টাকা মানে ইয়েতে, লিজে, এবং সেটা হবে 99 বছরের উপরের লিজ। তো এই যে দখলদারি, সেই দখলদারিতে সব থেকে বেশি কোপ পড়ছে আদিবাসীদের উপরে। কি বলবেন? প্রথমে বলি যে আদিবাসীরা শুধু বনেই আছেন এরকম নয়, ব্যাপার নয়, এবং ছিলেন এরকম, তারা কৃষি ক্ষেত্রেও রয়েছে। আদিবাসীরা কৃষক, একদম তাই। আদিবাসীরা কৃষক, এবং বিভিন্ন ওই ইতিহাসের দিকে তাকালে আপনি আদিবাসী রাজ্য গড়ে উঠেছে, আদিবাসীদের বহু জায়গায় বহু বিচিত্র, আদিবাসী বলতে ভারতবর্ষে তো আর একটা নয়, বহু ধরনের, বহু ভাষাভাষী গোষ্ঠী, বহু কিছু রয়েছে, তারা রয়েছে, এবং তাদের জোরালো, সেই অর্থে বললে জোরালো একটা ইতিহাস রয়েছে। কিন্তু এইটা যেটা বলছেন যে মানে ওই কমিউনাল প্রপার্টি, সবাই মিলে একসাথে প্রপার্টি, তাই ওটা সহজ হচ্ছে। শুধু এটুকু নয়, আপনি যদি ছত্তিশগড়ের ওই বস্তার এলাকাতে যান, আমি গেছি তো ওখানটাতে এই যে মিলিটারাইজেশনটা হচ্ছে, এই যে সিআরপিএফ সমস্ত স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে তার একদম বিশাল বিশাল ক্যাম্প বানিয়ে রেখেছে। আপনি 1.5 কিলোমিটার 2 কিলোমিটার পরই আপনি একটা করে ক্যাম্প পাবেন। আমরা যেই 180 কিলোমিটার হেঁটে গেলাম, আমরা গোটাটাই এটা দেখতে গেলাম এবং বহু বাধার সম্মুখীন হতে গেলাম। তো এই যে ক্যাম্পগুলো বসেছে, এগুলো তো আদিবাসীদের জমি নিয়ে বসেছে, ওদের ব্যক্তিগত জমি, শুধুমাত্র ওই ধরনের বনের জমি এরকম নয় যে কমিউনিটি যে ফরেস্ট রাইট রয়েছে, সেটা তো 2006-এর পরে হলো। এই যে আমি মূলবাসী বাঁচাও মঞ্চ বলছিলাম, বা বাকি যারা যে আন্দোলন করছে, তারা তো এই 3টে প্রসঙ্গ নিয়ে আন্দোলন করছে, যে ওখানটাতে সবচেয়ে বেশি ভায়োলেশন হচ্ছে
কোন কোন জায়গাগুলো 2006 সালের যে বনাধিকার আইন রয়েছে সেটা ভায়োলেশন হচ্ছে সম্পূর্ণভাবে। টেনেন্সি অ্যাক্ট আর আপনার যে পেশা অ্যাক্ট রয়েছে, যে পঞ্চায়েত এক্সটেনশন ফর শিডিউলড এরিয়াস, তার যে আন্ডারে যে জায়গাগুলো তাদের পাওয়ার কথা সেগুলো, এবং যে অ্যাট্রোসিটি অ্যাক্ট রয়েছে, যে অ্যাট্রোসিটি প্রিভেনশনের যে অ্যাক্ট রয়েছে, এই এসসি/এসটি অ্যাট্রোসিটিস অ্যাক্ট, এই তিনটে আইনকে তো পুরোপুরিভাবে ওখানটাতে কোনো রকমভাবে কোনো করছে না। এবং এইটা যে সিআরপিএফ এর যে মিলিটারাইজেশনের ক্যাম্পগুলো হচ্ছে, এগুলোর একটা বড় অংশই হচ্ছে এভাবে জমিগুলো ওদের ব্যক্তিগত জমি, এগুলো শুধুমাত্র বনের জমি নয়, ব্যক্তিগত জমি, এই জমিও ওখানটাতে লুট চলছে। তো এইটা চলছে। আর যে সামগ্রিকভাবে যেটা বারবার আসছে, যে সামগ্রিকভাবে ঐতিহাসিকভাবে আদিবাসীদের উচ্ছেদের প্রসঙ্গে, এটা আমরা আগের দিনও একটু আলোচনা করছিলাম, ওটা তো আমরা দেখতে পাচ্ছি, জানছি, কিন্তু এটা তো অত সহজ ব্যাপার নয়। ভারতবর্ষে 8 থেকে 10 কোটির মতন আদিবাসীরা রয়েছে, ওরা তাহলে আদিবাসীদেরও মেরে তাড়িয়ে দেবে 8 থেকে 10 কোটি, আবার বলছে যে বিজেপি RSS মুসলমানদেরও মেরে তাড়িয়ে দেবে, সেটাও যদি 20-25 কোটি শিডিউল কাস্টকে থাকতে দেবে, কিন্তু থাকতে হবে তাদের হিন্দু হয়ে। মানে কি, হিন্দু যে কাস্ট স্ট্রাকচার রয়েছে সেখানে যে ব্রাহ্মণদের সেবা করা যে তাদের দায়িত্ব, এটা যে মনোবাদে বর্ণিত রয়েছে, সেই অনুযায়ী যদি থাকতে চাও তাহলে থাকতে হবে, তাহলেই তুমি একমাত্র হিন্দু হতে পারবে। তাহলে এইটা যে ওরা করতে চাইছে সম্পূর্ণভাবে, যে একেও মেরে তাড়িয়ে দেবো, একে যেখান থেকে 8 কোটি আমি উচ্ছেদ করে দেবো, আর এদের পাশে যারাই দাঁড়াতে যাবে তাদেরকে আমি আরবান নকশাল বলে জেলে পুরে দেবো। আজকে শুধুমাত্র আন্দোলনটা তো ওখানটাতে রেজিস্ট্যান্সটা নেই, রেজিস্ট্যান্সটা সমস্ত জায়গায় ছড়িয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি। তাই এই যে মডিউলটা তো শুধুমাত্র বস্তারে সীমাবদ্ধ নয়, গোটা ভারতবর্ষের জন্য একটা মডিউল। একদমই তাই। ওরা সেটাই তো, এর আগে যখন আমাদের যে কাশ্মীরে যে দীর্ঘদিন ধরে ওরা যে মডেলটা চাপিয়েছে, সেটা নিয়ে একটা বড় অংশের মানুষ, ভারতবর্ষের মানুষ চুপ ছিল, যে ওটা তো অনেক দূরের ঘটনা, ওটা তো যেন একটা সাইডের ঘটনা, এরকম একটা ছিল। তো সেটা তো চলে এলো ভেতরে, আমরা তো দেখতে পাচ্ছি যে এবার তো ছত্তিশগড়, যেটাকে আমরা নর্থ ইস্টে আপসপা দিয়ে যে অত্যাচারটা চালা ছিল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট দিয়ে, আমরা তো থানজাম মনোরমার কথা আমরা তো জানি কী ধরনের অত্যাচার সেখানে চালিয়েছে, যে মহিলাদের নগ্ন হয়ে প্রতিবাদ করতে হয়েছে, ইন্ডিয়ান আর্মি রেপ আস, এই স্লোগান দিয়ে, ব্যানার দিয়ে দাঁড়াতে হয়েছে, আমাদের আর্মির সদর দপ্তরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে মহিলারা, বয়স্ক মহিলারা, তার নিজেদেরকে নগ্ন করে দাঁড়িয়ে গেছে প্রতিবাদ, তো দেখেছি। তাহলে সেই সময়ে বহু মানুষ চুপ ছিল, বহু মানুষ প্রতিবাদ করেছে, বহু মানুষ চুপও ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা তো সেখানটাতে শুধুমাত্র এই প্রান্তিক জায়গাগুলোতে নেই, সেটা আমাদের একদম ভারতের যে প্রাণকেন্দ্র মধ্য অংশটা, এই টোটাল যে জোনটা, এই জোনটার মধ্যে তো সেটা নেমে এসেছে। আজকে তো একটা বলা গেলে একটা হিউজ পরিমাণে মিলিটারাইজেশন আমাদের দেশের ভেতরে এখানটাতে নামিয়ে দিয়েছে। আর আপনি তুলনা করছিলেন অপারেশন কাগার আর অপারেশন সিন্দুরের, তো ভালো করে দেখলে তো দেখা যাবে যে একই রকমভাবে যে এখানটাতে পহেলগামে হলো, তার কয়েকদিন আগে গিয়ে, 2 সপ্তাহ আগে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে গিয়ে প্রেস মিট করে বলে এসছে যে আমরা এখানটা থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করে দিয়েছি, আমরা শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছি এখানটাতে। ঠিক তার 2 সপ্তাহ বাদে এই ধরনের ঘটনা ঘটলো। এখানটাতেও ছত্তিশগড়েও কিছুদিন আগে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী সেখানটাতে গিয়ে অনেকগুলো প্রকল্পের উদ্বোধন করে এলো, যে একদম শান্তি বিরাজ করছে এবং বহু প্রকল্প করছে। 2023-এ বিজেপি এখানে ক্ষমতায় আসার পর মাওবাদীদের প্রায় শেষ করে দেওয়া হয়েছে, মাওবাদীরা প্রায় শেষ, এটা বললো। তারপরেও তাহলে এই ধরনের এই হিউজ লেভেলের 25,000 26,000 আর্ম বাহিনী, সশস্ত্র বাহিনী, বিভিন্ন ধরনের বাহিনী, তার মধ্যে কোনোটা সুপ্রিম কোর্ট দ্বারা বেসিক্যালি বেআইনি বাহিনী, এই ডিআরজি যেটা রয়েছে, এসপিও যে টিমগুলো রয়েছে, এগুলো তো বেআইনি, এগুলো সুপ্রিম কোর্ট ওই একটা রায় সেই সময় বলেছিল, সালবা জুলুমের পর যে কেসটা নন্দিনী সুন্দররা করেছিলেন, সেই সময় তো সেই জাজমেন্টে তো বলেছিল, সেগুলোকে সম্পূর্ণভাবে অমান্য করে এই ধরনের সশস্ত্র বাহিনী নিয়ে, হিউজ পরিমাণের বাহিনী নিয়ে যে নেমে পড়েছে। এবং সেখানটাতে আমরা তো দেখছি, খুব স্পষ্টভাবে দেখছি, একটুখানি বোধবুদ্ধি থাকলেই বোঝা যায় যে মাওবাদীরা ওখানটাতে যদি খুব বিশাল অস্ত্রশস্ত্র ল্যান্ডমাইন নিয়ে নেমে পড়ে এদেরকে প্রতিরোধ করতে যেত, তাহলে সুমিতদা যেটা বলছিলেন যে তাহলে তো হতাহত দুপক্ষেই থাকতো। আমরা তো দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, এবং পরস্পর মুখোমুখি হয়ে যাচ্ছে ভারতেরই বাহিনীর, দুটো বাহিনী তারা মুখোমুখি হয়ে যাচ্ছে, এবং রাজ্যের সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন নেতারা এক এক সময় এক এক ধরনের বিবৃতি দিচ্ছে, মিডিয়া যা খুশি বলে যাচ্ছে। কেউ বলছে ও উমুকের নামে মাথায় 1 কোটি দাম, 1 কোটি থেকে 20 কোটি, কেউ বলছে 1 কোটি, কেউ 2 কোটি, 5 কোটি, 20 কোটি অবধি বলেছে মিডিয়া। অর্থাৎ যা খুশি করে একদম কেওটিক সিচুয়েশন করে তার মধ্যে দিয়ে একদম পুরো দখল করে নাও, এবং নিজেদের মধ্যে গোলাগুলি ওদের হয়েছে এরপর ধাপে। আর যেটা আমি তখন বলছিলাম যে এক সময় সিআরপিএফ এফিডেভিট দিয়ে সেই মামলার সময় একটা সময় সুপ্রিম কোর্টে জানিয়েছে যে সেই সিবিআইয়ের টিম যখন এলো ওখানটাতে তদন্ত করতে, সেই সিবিআইয়ের টিমের ওপর এখানকার রাজ্যের এই ডিআরজি বাহিনী, এই বাহিনীগুলো হামলা চালালো। শেষ পর্যন্ত 2 ঘন্টা ধরে সিআরপিএফ গিয়ে তাদেরকে উদ্ধার করবার জন্য গেছে, 2 ঘন্টা ধরে গোলা বারুদ চলেছে, শুধু গুলি নয়,
বোম পরস্পর বোম ছুঁড়েছে, এত দূর করেছে, এবং 2 ঘন্টা বাদে তারপরে আর্মির হেলিকপ্টার এসে সেই সিবিআই টিমকে তুলে নিয়ে গিয়ে এয়ারলিফট করে রায়পুরে নিয়ে যেতে হয়েছে সেখান থেকে। তো এটা তো রাষ্ট্রীয় বাহিনীগুলোর মধ্যে হচ্ছে সিচুয়েশন, এই অবস্থা ওদের মধ্যে রয়েছে। তো সেখানটাতে 5 জন 7 জন 10 জন যখনই মৃত্যুর খবর আসে এবং উল্টো দিকে কোনো হতাহতের খবর আসে না, তখন নিশ্চিতভাবেই বুঝবেন যে সাধারণ গ্রামবাসীদের, তার মধ্যে থাকতে পারে কেউ দলম সদস্য, মাওবাদীদের দলম সদস্য থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষকে আসলে ধরে তুলে নিয়ে গিয়ে তার মতন করে মেরে দিয়ে তারপরে তাদেরকে পোশাক পরে অজস্র ঘটনা রয়েছে, কোর্টেও অজস্র ঘটনা এই ধরনের প্রমাণ করেছে। মানবাধিকার কর্মীরা, ওখানকার যারা আইনি লড়াই লড়তেন, তারা করেছেন এটা। এবং এমনি না, আজকে সারা ভারতবর্ষ জুড়েও বহু শহরের মানুষ যারা একটু খোঁজ খবর রাখে, তারাও তো আজকে জেলে যেতে প্রস্তুত হচ্ছে যে আমি আরবান নকশাল জেলের পাঠা আমাকে, আমি দাঁড়াবো আদিবাসীদের পক্ষে, আদিবাসীদের উপরে অত্যাচার মানতে পারবো না। করবেই মানুষ প্রতিবাদ। সুমিতদা, আমার যেটা মনে হয়েছে যে একটা সময় এই আদিবাসী, মূল নিবাসী এবং প্রগতিশীল বামপন্থীদের একটা দারুণভাবে উত্থান শুরু হয়েছিল। সেই উত্থানটা আমরা দেখতে পেয়েছিলাম ভীমা কোরেগাঁওকে কেন্দ্র করে। তারপরে একটা মিথ্যে এই মাওবাদী একটা চিঠি, সেই চিঠি দিয়ে প্রত্যেককে মাওবাদী ঘোষণা করে দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে মানুষকে অ্যারেস্ট করা হলো। অদ্ভুতভাবে আর একটা জায়গায় দেখছি, আমরা আজকেই আলোচনা করছিলাম আদিবাসী নেতাদের সাথে এই অপারেশন কাগার নিয়ে, কোথায় যেন একটা বিচ্ছিন্নতা কাজ করছে আদিবাসী, মূলনিবাসী এবং অন্যান্য প্রগতিশীল বামপন্থী দলগুলোর মধ্যে। কেমন যেন একটা বিচ্ছিন্নতা কাজ করছে, জন্যেই আন্দোলনগুলো আর সেই রকমভাবে শক্তিশালী আন্দোলন হয়ে উঠছে না, তাই কি মনে হচ্ছে? আবার উল্টো দিকেও ঘটছেও, মানে এখন কিছুটা বামপন্থী যারা বলছেন, আপনি বামপন্থীদের কথা বলছেন, যারা এটা প্রতিরোধ করতে পারত, তাদেরও আজকে একটা জায়গায় এসেছে যে তারা নিজেদের মধ্যে যে নানান ধরনের বামপন্থার নানান ধারা আছে, কমিউনিস্ট আন্দোলনের বিভিন্ন ধারা আছে, বিভিন্ন দল আছে, বিভিন্ন সংগঠন আছে, তারা নিজেদের সংগঠন, নিজেদের ধারাটাকে রেখে দিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক মধ্যে থেকেও আজকে একটা আপনি থেকেই সাধারণ মানুষের চাপেই হয়তো তারা একটা জায়গায় আসার চেষ্টা করছে, একটা জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এই যে বাসব রায়কে মেরে ফেলা হলো এবং তার সাথে আদিবাসীদের সমানে মৃত্যু ঘটছে, এই ব্যাপারটাও কিন্তু, এবং যুদ্ধের যে দামামা বাজানো হয়েছিল পেহেলগাঁওকে কেন্দ্র করে, পাকিস্তানের সাথে যুদ্ধের দামামা, সেখানে কিন্তু আমরা দেখেছি যুদ্ধ বিরোধী জায়গাতে বিভিন্ন দল, বিভিন্ন মানুষ, বিভিন্ন ধারার লোকজন আজ একত্র হয়েছে। এইটা খুব চিন্তার বিষয় হয়ে যাচ্ছে কিন্তু আরএসএস বিজেপির পক্ষে। আমি নিজে দেখেছি এই ভিল কমিউনিটির মধ্যে, এমনকি গৌন্ড কমিউনিটির মধ্যে, ছত্তিশগড়েই দেখেছি যে একজনের বছরে একটা সময় আসে যখন গ্রীষ্মকাল, বিশেষ করে তখন বর্ষা নামেনি, ধান চাষের সময় হয়নি, সুতরাং তারা যেটা করে সেটা হচ্ছে সেই সময় নিজেদের বাড়ি ঘরগুলো রিপেয়ার করে। সেখানে হয়তো একটা গ্রামের সমস্ত মানুষ এসে, প্রথমে ধরুন আপনার বাড়িটা রিপেয়ার করা হলো, আপনার বাড়িটা তৈরি করা হলো, তারপরে আরেকজনের বাড়িতে গেল, কিন্তু গ্রামের সব মানুষ মিলে। এইটা হচ্ছে খুব কমন ব্যাপার, এবং এইটা আছে আদিবাসীদের মধ্যে, এই যৌথতার ব্যাপারটাকে এই আরএসএস বিজেপি, ওই আপনি রামের কথা বললেন, রাম রাজ্য করে দিয়ে এই যৌথতা, একজন পুরুষ রাম, তিনি সমস্ত কিছু চালাচ্ছেন, সেই কালচারটাকে সামনে নিয়ে আসা হচ্ছে যাতে এই যৌথতার ধারণাটাকে একেবারে শেষ করে দেওয়া হয়। এইটাই হচ্ছে মূল কথা আর কি আদিবাসীদের সম্পর্কে, যে কেন আক্রমণটা আদিবাসীদের উপর। একটা কারণ হচ্ছে অবশ্যই যে তারা ওই জল জঙ্গল, যেখানে খনিজ পদার্থ রয়েছে, সেই অঞ্চলেই তারা বাস করছে আজকে, অন্যান্য জায়গাতেও ছড়িয়ে গেছে। মলয় ঠিকই বলেছে, শুধু জঙ্গলেই তারা থাকে না, কিন্তু মূলত জঙ্গলবাসীদের মধ্যে আদিবাসীরাই আছে এবং সেইখানেই খনিজ পদার্থ রয়েছে। সুতরাং আক্রমণটা তাদের ওপরে সেই কারণেই যে উন্নয়নের নাম করে তাদেরকে ধরা হচ্ছে। এবং অন্যদিকে কিন্তু এই তাদের যে, তারা নিজেরাও ঠিক ভালো করে বোঝে না, কিন্তু এই যে যৌথতা, আজকের
পৃথিবীতে যেখানে ক্লাইমেট ক্রাইসিস বলুন বা যা কিছু সংকট, সমস্ত পৃথিবী একটা সংকটময় অবস্থার মধ্যে রয়েছে। এই সংকটের পেছনে কিন্তু হয়েছে যে আমরা আমাদের যৌথতাকে হারিয়ে ফেলেছি। আমরা আমাদের আমি 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 করে নিজস্ব একটা জায়গাতেই শুধু থেকে গেছি। এই যৌথতার ধারণাটাকে ধ্বংস করার জন্যই কিন্তু আজকে রামের কাহিনীটাকে প্রচার করা হচ্ছে। আর একজন বীর, একজন শৌর্যবান একজন মানুষ, সেই মানুষকে নিয়ে আসা হচ্ছে, তার গমন পথকে একেবারে সুরম্য করা হবে এবং সেই সুরম্য প্রাসাদ নির্মাণ হবে জঙ্গলের মধ্যে। তার সাথে যে আদিবাসীদের প্রসঙ্গে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে এরা কোনোদিনই তো আদিবাসী শব্দটা ব্যবহার করেনি ভারত, একদম না, একদম করেনি। বিশেষত এরা আরএসএস বিজেপি এরা তো আদিবাসী বলেই না, বনবাসী বলে। কারণ ওদের যে ওদের যে বয়ানটা রয়েছে সেই বয়ানটা তো নাকচ হয়ে যায় যদি আদিবাসী যদি স্বীকার করে নিতে হয়, তাহলে বাকিরা বলতে হয়, অন্যরকম হয়ে যায়, সেই হিসাবটা গন্ডগোল হয়ে যাবে। সেই কারণে দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন গোটা ভারতেরই আদিবাসীরা এবার নিজেদের অন্য অ্যাসপেক্টগুলো, শুধু জঙ্গল জমিনের প্রসঙ্গ নয়, তার সাথে সাথে যে তার সাংস্কৃতিক যে তার যে অধিকার পরিসর যে রয়েছে সেটার যে তার স্বায়ত্ততার আর একটা বড় জায়গা, সেটা ক্লেম করতে শুরু করেছে। যখন এখানটাতে হেমন্ত সোরেনের নেতৃত্বে যখন ঝাড়খণ্ডে বিধানসভাতে যখন আদিবাসী ধর্ম কোড বিলটা পাস হলো, তখন আরএসএস সরাসরিভাবে বলল যে এটা হচ্ছে ষড়যন্ত্র, হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আদিবাসীরা তার নিজেদের ধর্ম ক্লেম করছে যে আমার ধর্ম পরিচিতি এটা, আমি হিন্দু কেন লিখবো, আদার কেন লিখবো, শাড়ি হতে পারে, সারনা হতে পারে, আদি হতে পারে, 5 রকম হতে পারে, ক্লেম করছে, তখন তারা ক্লেম করবে, তখন তাদেরকে বলছে যে এটা নাকি হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র। তার মানে এইটাই তো ওদের পুরোপুরি নোশন। এবং এই নিয়ে জয়পাল সিং মুন্ডা সংবিধান সভাতে সেখানে তো উনি বলছেন এই কথাটা যে আপনাদের তো আদিবাসী শব্দটা ব্যবহার করতেই সমস্যা। সেই সময় থেকে ভারত রাষ্ট্রের এটা আছে, বিশেষত এই আরএসএস বিজেপি তার ডিকশনের মধ্যে এটা তো নেই, তারা তো আদিবাসী নেই। সেই জন্য আরও একটা দিক তাদের ভয়ঙ্কর যে হয় আমি পুরোপুরি ওকে আমার কালচারের মধ্যে নিয়ে আসবো, হিন্দু কাস্ট স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে, আর না হলে তাকে মেরে শেষ করে দিতে হবে, যে কোনো রকমভাবে তার কালচারকে ধ্বংস করে দিতে হবে। আমরা ওখানটাতে গোমপাড়ে বস্তারে গিয়ে দেখেছি, আমরা কিন্তু মারকম হিরমের সমাধি দেখেছি ওখানটাতে গিয়ে, যে পাহাড়ের এলাকার মধ্যে ওখানটাতে পাথর চাপা দেওয়া আছে একটা গাছের নিচে, সেখানটাতে ওর ব্যবহার করা একটা নাইলনের ছোট্ট থলি, একটা তার যে সামান্য বাটি ব্যবহার করতো, বাটি, পেজের বোতল, এক ধরনের বোতলের মধ্যে খাবার নিয়ে গরু চড়াতে ছাগল চড়াতে যায়, সেই সব জিনিসপত্র, ভাঙা ছাতা, এগুলো ওই গাছটার মধ্যে ঝোলানো আছে। আর ও সমাধি, ওটা গোটা আদিবাসীদের মধ্যে আরএসএস ঢুকে এই যে পোড়ানোর যে প্রথা আছে এটাকে জোর করে ঢোকাচ্ছে। এটা কথা বলছিলাম, এই যৌথতার সাথে আরেকটা জিনিসও আছে, সেটা আমাদের সংবিধানে রয়েছে। একদম, সেইটা হচ্ছে যে স্বশাসন। একদম তাই, সেই স্বশাসনের জায়গাটা, সেটাও একটা আদিবাসীদের বলুন বা আমাদের দেশের মানুষের মধ্যে এইটা একটা গণতন্ত্রের একটা আইডিয়া, যে আইডিয়াটা হচ্ছে মানুষ নিজের ভবিষ্যৎ, নিজের সব কিছু নিজেরাই ঠিক করবে, নিজের সেই জায়গাটা থেকেই গ্রাম সভার আইডিয়া এসছে, সেখান থেকেই পঞ্চায়েতের আইডিয়া এসছে। এই জায়গাটাকেও ধ্বংস করতে চায় এরা। এটাও একটা সাংস্কৃতিক জায়গা। এটা আরএসএস নিজেদেরকে বলে সাংস্কৃতিক জাতীয়তাবাদী সাংস্কৃতিক প্রবক্তা। তারা কোনো তারা ইলেকশনে দাঁড়ায় না, তারা সরাসরি রাজনীতিতে নামে না, তাদের জন্য তাদের বিজেপি টিজেপি আছে এরকম। কিন্তু আসলে হচ্ছে আরএসএস বলতে চায় যে এই যে ধারণাটা, এই ধারণাটাকে সমস্ত পাল্টে দেওয়া, স্বশাসনের ধারণা, যৌথতার ধারণা, যে ধারণাগুলো হচ্ছে হিন্দু সংস্কৃতির বাইরে, এবং আরও বেশি একটা কর্তৃত্ববাদী একটা সংস্কৃতি তৈরি করতে হবে, এবং একজন ব্যক্তি পূজার জায়গায় নিয়ে যেতে হবে, যেটাকে আম্বেদকর খুব বিশেষভাবে গুরুত্বই দেয়নি, বলেছে যে হিরো ওয়ার্শিপের বিরুদ্ধে। রাজনীতিতে যদি হিরো ওয়ার্শিপ চলে আসে, ধর্মে ভক্তি চলতে পারে, কিন্তু রাজনীতিতে যদি ভক্তি চলে আসে তাহলে সেটা কিরকম স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাবে, সে কথা আম্বেদকর পরিষ্কারভাবে বলেছে। এবং সেই জন্য সেই জায়গাটা তৈরি করার জন্যই আজকে আরএসএস এর জন্ম। এবং আজকে সেটা আমি বলবো সেটা সহজে হচ্ছে না, তার জন্য তার হাতে নিয়েছে সামরিক বাহিনী।
এইগুলোকে ধ্বংস করার জন্য সামরিক বাহিনীকে নিয়েছে, এবং তার সাথে রয়েছে কর্পোরেট স্বার্থ, এবং কর্পোরেটসদের হাতে সমস্ত জল, জঙ্গল, জমি, পাহাড়, নদী, ঝর্ণা সমস্ত কিছু তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। ঠিক 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 ঠিক। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যে আলোচনা শুনলেন তাতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই যে মনুবাদী সরকার, যে সরকার এখন সরাসরি দেশের মধ্যে আদিবাসী মূল নিবাসীদের একেবারে ধ্বংস করে দেওয়ার জন্যে যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ মানে হচ্ছে অপারেশন কাগার। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাগার মানে সেই রকম একটি জায়গা যেখান থেকে আর পেছনের সরার রাস্তা নেই, যেখান থেকে পেছনে সরলে মৃত্যু নিশ্চিত, সেরকম একটা জায়গায় এনে এই যে সরকার সন্ত্রাসবাদী আন্দোলন নিজেরাই তৈরি করছে। সন্ত্রাসবাদকে ধ্বংস করার নামে আসলে এই সন্ত্রাস চলছে গোটা ভারত জুড়ে। আজকে শুধু বস্তার নয়, এই মডিউলটা গোটা ভারতবর্ষের পক্ষেই আপনারা দেখতে পাবেন। দুদিন পরে এই যে যদি এদের এক্ষুনি না থামানো যায়, দেশের জনগণ যারা মানে সংবিধানের রক্ষক, যাদের জন্য সংবিধান, সেই মানুষ যদি এই মানে মনুবাদী শক্তিকে যদি রুখে না দাঁড়ায়, তাহলে গোটা দেশটাই হবে বস্তার, গোটা দেশেই নেমে আসবে অপারেশন কাগার। আমরা যত তাড়াতাড়ি এই যে ফ্যাসিস্ট সরকার, মনুবাদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবো ততটাই মঙ্গল। আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্যে আমাদের দুই বন্ধু মলয় এবং সুমিতদাকে অসংখ্য অসংখ্য সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। জয় ভীম, জয় ভারত।